সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা মুন্সিগঞ্জ কলেজের অনলাইন ক্লাসরুমে থেকে আমি স্বপন কুমার মণ্ডল, প্রভাষক মনোবিজ্ঞান, ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসের ন্যায় আজকেও আমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছি। এই অনলাইন ক্লাসের গত ক্লাসগুলোতে আমি মনোবিজ্ঞানের বিভিন্ন ধারণা, মনোবিজ্ঞানের সংজ্ঞা, মনোবিজ্ঞানের পরিস্থিতি, এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা মনোবিজ্ঞানের সেই প্রথম অধ্যায় থেকে আমরা আরেকটা বিষয় আলোচনা করার জন্য হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের শাখাসমূহ। মনোবিজ্ঞানের শাখাসমূহ সময়ের পরিবর্তন এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে উন্মোচিত হয়েছে মনোবিজ্ঞানের বিভিন্ন দিক। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন শাখা, মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি। তাই তো সৃষ্টি হয়েছে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা। এই শাখাগুলো সংক্ষিপ্ত একটু আলোচনা আমরা আজকের ক্লাসে তোমাদের ধারণা দেব। এই ধারণা থেকে আমরা যেমন গত ক্লাসে মনোবিজ্ঞানের বিষয়বস্তু থেকে আমরা জানতে পেরেছিলাম যে মনোবিজ্ঞান আসলে কী ধরনের বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের বিস্তারটা কেমন, কত দিকে ছড়িয়ে আছে, ঠিক সেরকম ধারণা আরও একটু পরিষ্কার করার জন্য আমরা আজকের ক্লাসে তোমাদের এই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। মনোবিজ্ঞানের শাখাসমূহ আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে আসলে মনোবিজ্ঞান কত দিকে ছড়িয়ে আছে। আমরা যেমন একটা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফল, মূল এরকম বলি, আবার কাণ্ডের উপরে যে শাখা প্রশাখা বলি, অর্থাৎ গাছটার ডালপালা যত ছড়িয়ে আছে সেটাকে আমরা শাখা প্রশাখা বলে থাকি। তদ্রূপ আমাদের মনোবিজ্ঞানটা এরকম সমস্ত সমাজে বা সমস্ত বিশ্বে কিভাবে ছড়িয়ে আছে, কোন কোন ক্ষেত্রে ছড়িয়ে আছে, কিভাবে তার শাখাটা চারিদিকে ছড়িয়ে আছে, এটা আমরা আজকে মনোবিজ্ঞানের শাখা আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। মনোবিজ্ঞানের শাখা আলোচনা করতে গেলে মনোবিজ্ঞানের কিছু শাখা, আমরা উল্লেখযোগ্য কিছু শাখা সম্পর্কে আমরা তোমাদের সামনে ধারণা দিতে পারি। আমরা মনোবিজ্ঞানের শাখাসমূহকে আমরা মোটামুটি কিছু উল্লেখযোগ্য শাখা আমরা তোমাদের সামনে আলোচনা করছি। এক হলো সাধারণ মনোবিজ্ঞান। সাধারণ মনোবিজ্ঞান। এই সাধারণ মনোবিজ্ঞান, সাধারণ মনোবিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় মনোবিজ্ঞানের সমস্ত বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা রয়ে গেছে। সাধারণ মনোবিজ্ঞানের ভিতরে মনোবিজ্ঞানের যতগুলো শাখা আছে সেই শাখার সংক্ষিপ্ত আলোচনা সাধারণ মনোবিজ্ঞানের ভিতরে আছে। সাধারণ মনোবিজ্ঞানকে এই জন্যে আমরা সমস্ত বিজ্ঞানের একটা মূল কেন্দ্রবিন্দু হিসেবে আমরা ধরে থাকি। এখানে সাধারণ মনোবিজ্ঞানের ভিতরে আমাদের প্রেষণা, শিক্ষণ, স্মৃতি, বিস্মৃতি, প্রত্যক্ষণ, ব্যক্তিত্ব, আবেগ, এরকম বেশ কিছু বিষয় আমাদের সাধারণ মনোবিজ্ঞানের ভিতরে আলোচনার ভিতরে আছে। আমরা মনোবিজ্ঞানের এই শাখাগুলো আলোচনা করতে গেলে এক একটা শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে এক একটা শাখায় একটা ক্লাস হওয়ার কথা। সেখানে আমরা এক একটা শাখায় এক এক দিনের ক্লাস না নিয়ে আমরা সংক্ষিপ্ত একটু শাখার বর্ণনা আমরা দেওয়ার চেষ্টা করছি। মনোবিজ্ঞানের এই শাখাগুলোর ভিতরে সাধারণ মনোবিজ্ঞানে যে বিষয়গুলো আমরা আলোচনার ভিতরে বললাম, প্রেষণা, শিক্ষণ, স্মৃতি, বিস্মৃতি, প্রত্যক্ষণ, আবেগ, ব্যক্তিত্ব,
এই কথাগুলো তোমাদের কাছে নতুন শব্দ হতে পারে, আবার কোনো সময় না কোনো সময় তোমরা চলতে ফিরতে বাড়িতে বা পরিবারে এই শব্দগুলো শুনে থাকতে পারো, কিন্তু এই শব্দগুলো সম্পর্কে তোমাদের হয়তো অতটা পরিচয় নেই। তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন এগুলো এক একটা বিষয় এক একটা নাম যেগুলো বললাম এগুলো সব এক একটা অধ্যায় হিসেবে আছে, এগুলো যখন আমরা অধ্যায় হিসেবে আলোচনা করবো তখন আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে আমরা সংক্ষিপ্তভাবে বলছি যে মনোবিজ্ঞানের মোটামুটি অধিকাংশ শাখার আলোচনাগুলো সাধারণ মনোবিজ্ঞানের ভিতরে আলোচনা করা যায়। 2 নম্বর হচ্ছে পরীক্ষণ মনোবিজ্ঞান। 2 নম্বর হলো পরীক্ষণ মনোবিজ্ঞান। পরীক্ষণ মনোবিজ্ঞান এমন একটা শাখা, এই শাখার সাহায্যে মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে রূপ লাভ করেছে। পরীক্ষণ মনোবিজ্ঞানের বিজ্ঞান হিসেবে রূপ লাভ করানোর পিছনে পরীক্ষণ মনোবিজ্ঞানই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পরীক্ষণ মনোবিজ্ঞানে পরীক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। পরীক্ষণ পদ্ধতি ঠিক এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সুব্যবস্থিত, সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত অবস্থায় কোনো গবেষণা কার্য পরিচালনা করা হয়ে থাকে। পরীক্ষণ পদ্ধতি আমরা বলছি সাধারণ মনোবিজ্ঞানের পরে পড়াচ্ছি পরীক্ষণ মনোবিজ্ঞান। পরীক্ষণ মনোবিজ্ঞানকে বলা হচ্ছে যে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানকে দাঁড় করার পিছনে পরীক্ষণ মনোবিজ্ঞানের অবদান অনেক বেশি। এখানে আমরা বলছি যে পরীক্ষণ মনোবিজ্ঞানে পরীক্ষণ পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। এই পদ্ধতিটা এমন একটা জিনিস যে পদ্ধতিটা হচ্ছে সুব্যবস্থিত, সুপরিকল্পিত, সুনিয়ন্ত্রিত অবস্থায় কোনো গবেষণা কার্য পরিচালনা করা হয়ে থাকে। অর্থাৎ কোনো পরীক্ষাগারে সুন্দর পরিবেশ থাকবে এবং সুন্দর ব্যবস্থা থাকবে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে, তার মধ্যে দিয়ে গবেষণা কার্য করা হয়ে থাকে। মনোবিজ্ঞানের এই পদ্ধতি বা এই শাখা আসার ফলে মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে অগ্রগতি লাভ করার পিছনে অনেক সহযোগিতা করতে সম্ভব হয়েছে। পরীক্ষণ মনোবিজ্ঞানের ভিতরে আমরা দেখছি যে আমাদের এখানে সংবেদন, প্রত্যক্ষণ, শিক্ষণ, প্রেষণা, স্মৃতি, বিস্মৃতি, আচরণের জৈবিক প্রক্রিয়া, এই সমস্ত বিভিন্ন বিষয় পরীক্ষণ মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আরও অনেক বিষয় আছে, আমরা সংক্ষেপে এটা আলোচনা করার চেষ্টা করছি। এই পরীক্ষণ মনোবিজ্ঞান সম্পর্কে 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম পরীক্ষণ মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপিত হয়। পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক হচ্ছেন উইলহেম উন্ড। উনি সর্বপ্রথম 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপন করেন। যাই হোক, পরীক্ষণ মনোবিজ্ঞানের শাখা সৃষ্টি হওয়ার ফলে মনোবিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল। তারপরে শাখা হলো চিকিৎসা মনোবিজ্ঞান। 3 নম্বর হলো চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞানে বলা হচ্ছে যে মনোবিজ্ঞান এমন একটা শাখা যেখানে অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আমরা এখান থেকে বেশ কিছু বছর আগে বা আরও কিছু হয়তো যুগ আগে আমাদের ধারণা করা হতো যারা অস্বাভাবিক আচরণ করে তাদের পিছনে কোনো আসরিক শক্তি কিংবা কোনো অন্য ধরনের শক্তি তাদের ঘাড়ে চেপে বসে আছে। আসলে সেই অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি সম্পর্কে আমরা কোনো সময় সুন্দরভাবে তাদেরকে বোঝার চেষ্টা করতাম না। সেজন্য আমাদের মনোবিজ্ঞানের বিভিন্ন শাখার ভিতরে আমাদের চিকিৎসা শাখা এসে যুক্ত হলো। যখনই চিকিৎসা শাখা এসে যুক্ত হলো তখনই আমরা অস্বাভাবিক মানুষের অস্বাভাবিক আচরণ যারা করছে, এই মানসিক রোগী যারা, এদেরকে আমরা মানসিক রোগী বলি, এই মানসিক রোগীদের মানসিক রোগের লক্ষণ আমাদের এই অস্বাভাবিক মনোবিজ্ঞানের শাখায় আলোচনা হয়। তারপরে এই রোগের কারণ এবং তার চিকিৎসা। তাহলে অস্বাভাবিক রোগীর লক্ষণগুলো কি, কি কারণে এই লক্ষণগুলো আসলো এবং তার চিকিৎসা মানে পদ্ধতিটা কিভাবে করা যায়, এই নিয়ে বিভিন্ন গবেষণা, বিভিন্ন চিন্তা চেতনা, বিভিন্ন আলোচনা আনতে মোটামুটি চিকিৎসা মনোবিজ্ঞানের একটা শাখা বেরিয়ে সৃষ্টি হলো এবং তারা একটা ফলপ্রসূ শাখা হিসেবে তারা এই অস্বাভাবিক রোগীদের চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন। যার ফলে আমরা ওখান থেকে যারা আগে আমরা যে মানসিকভাবে ভারসাম্যহীন মানুষকে যাদের আমরা অবহেলায় রাখতাম
তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারছি। বিধায় চিকিৎসা মনোবিজ্ঞানের একটা শাখা। তারপরে আমরা আরো একটা শাখা আলোচনা করছি, সেটা হলো শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান আসলে আমরা তো বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা জাতিকে সুন্দরভাবে উন্নত করতে গেলে শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। তা মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা সৃষ্টির পাশাপাশি যখনই মনোবিজ্ঞানীরা চিন্তা ভাবনা করলেন যে আসলে শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীকে কিভাবে পাঠদান করলে সুবিধা হয়, শিক্ষণের গতি প্রকৃতি, শিক্ষণের ধরন, শিক্ষণের কলাকৌশল, শিক্ষণের শর্তাবলী, শিক্ষণের উপকরণ, শেখাতে গেলে অনেক সময় অনেককে পুরস্কার দিয়ে শেখাতে হয়, অনেক সময় আবার অনেককে শাস্তি দিয়েও শেখাতে হয়, আবার অনেক সময় শুধু শিখালে হয় না, শেখানোর জন্য পরিবেশেরও প্রয়োজন হয়। এই যাবতীয় বিষয়াবলী আমাদের শিক্ষণ মনোবিজ্ঞানের শাখার ভিতরে অন্তর্ভুক্ত করা হবে। এমনকি বর্তমানে শিক্ষা পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞান এত উন্নত যে আমাদের বিভিন্ন ক্লাসের পাঠ্যসূচি থেকে শুরু করে পাঠ পরিকল্পনা পাঠ্যসূচি থেকে শুরু করে বিভিন্ন বয়স অনুপাতে প্রতিটা বয়সের ছাত্রছাত্রী, কোন বয়সের ছাত্রছাত্রী কোন শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করবে এর উপরে নির্ভর করে বিভিন্ন মনোবিজ্ঞানী, বিশেষ করে আমেরিকাতে এই শিক্ষা মনোবিজ্ঞানের উপরে বিভিন্ন মনোবিজ্ঞানীরা কাজ করে, তাদের বয়স অনুপাতে বাচ্চাদের উপরে কাজ করে পাঠ্যসূচি নির্ধারণ করে ক্লাসে দিয়ে থাকেন। অর্থাৎ একটা 11 বছরের বাচ্চা কোন বইটা গ্রহণ করবে, একটা 12 বছরের বাচ্চা কোন বইটা গ্রহণ করবে, একটা 13 বছরের বাচ্চা কোন বইটা গ্রহণ করবে, এটা শিক্ষা মনোবিজ্ঞান বিভিন্নভাবে গবেষণা করে বিভিন্ন ক্লাসের পাঠ্যসূচি দিয়ে থাকেন। সেই হিসেবে মনে হচ্ছে যে যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের এই শাখা এত বিশাল কার্যক্রম তারা বিভিন্ন শিক্ষার্থীকে কেন্দ্র করে এই যে বিভিন্ন প্রকার শিক্ষণের গতি প্রকৃতি, কীভাবে শেখাতে হবে, তার ধরন কীভাবে কম কলা কৌশলে তাকে শেখাতে হবে, এর কী উপকরণ কী লাগবে, তারপরে একটু আগে বললাম যে পুরস্কার দিলে শিখতে পারবে, শাস্তি দিলে আবার অনেক সময় অনেক খারাপ জিনিস থেকে বিরত থাকবে। খারাপ জিনিস থেকে বিরত রাখা এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। আমি যদি কোনো স্টুডেন্টকে বলি যে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তাহলে সে কিন্তু আর সেই কাজটা করবে না, অর্থাৎ এটা কিন্তু সে শিখেছে। তা এটাও শিক্ষণের আমরা সংক্ষেপে আলোচনা করছি। শিক্ষণের এটাও একটা এই যে বিশাল যে আমরা আলোচনা পেলাম, এগুলো সবই মোটামুটি আমাদের মনোবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে আমরা আলোচনায় আসতে পারি শিল্প মনোবিজ্ঞান। শিল্প মনোবিজ্ঞান এমন একটা বিজ্ঞান যার সঙ্গে জড়িয়ে আছে একটা দেশের অর্থনৈতিক অবস্থা। অবশ্য শিল্পক্ষেত্রে উন্নত হলেই সম্পূর্ণ শিল্পের উপরে একটা দেশ নির্ভর করে তা না, তবুও শিল্প একটা বড় অবদান রাখে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উপরে। আর সেক্ষেত্রে আমরা যদি সুখী সমৃদ্ধ উন্নত জাতি হিসেবে বাস করতে চাই, তাহলে শিল্প অবদান আমাদের ক্ষেত্রে কম নয়। শিল্প মনোবিজ্ঞানে এমন একটা বিশাল সাইড আমাদের, তোমরা হয়তো এরপরে জানতে পারবে বা পরে যখন অনার্স বা ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স করবা, তখন তোমরা শিল্প মনোবিজ্ঞানের সাইড দেখতে পাবা যে শুধু শিল্প মনোবিজ্ঞান আমি আজকে 1 মিনিটে আলোচনা করছি, এইটাই তোমরা হয়তো 100 মার্ক 200 মার্ক নিয়ে তার উপরে আলোচনা আছে। অর্থাৎ শিল্পক্ষেত্রে উৎপাদন করলেই সেই উৎপাদন লোকে গ্রহণ করবে এমন কোনো গ্রহণযোগ্যতা নেই। শিল্পক্ষেত্রে কেমন লোক নিয়োগ দিলে সে অন্তত তার ওই কাজের সঙ্গে পারবে সেটাও বাছাই করে নিয়োগ দেওয়া হয়ে থাকে। তাহলে শিল্পক্ষেত্রে শিল্পের কর্মচারী বাছাই, শিল্পের কর্মচারী সন্তুষ্টি, তাদের ভিতরে যেন অসন্তোষ না হয়, শিল্পক্ষেত্রে কর্মচারীদের পরিবেশ সৃষ্টি করা, শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, কোন দ্রব্য উৎপাদন করলে বাজারজাত করলে ভোক্তারা সেটা গ্রহণ করবে, তারপরে এইগুলোর পরামর্শ এলাকা থেকে নিয়ে শিল্পক্ষেত্রে কাজে লাগানো, কর্মী অসন্তোষ যাতে না হয় তার পরিবেশ সৃষ্টি করা, শিল্পক্ষেত্রের পরিবেশ সুন্দর করা, এরকম অসংখ্য আলোচনা
শিল্প মনোবিজ্ঞানের ভিতরে তোমরা দেখতে পাবে। শিল্প মনোবিজ্ঞানে যখনই শিল্পক্ষেত্রে সুন্দর পরিবেশ থাকবে, যখনই শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়বে, যখনই শিল্পক্ষেত্রে যখনই যে শিল্পক্ষেত্রের যে উৎপাদন, এই উৎপাদন যখনই বাজারে বাজারজাত করার পরে যদি সকলে সেটা গ্রহণ করে, তাহলে সেই শিল্প ক্ষেত্রটা বা সেই শিল্প কারখানা অনেক উন্নত হবে। সেই শিল্প কারখানা উন্নত হলে আমাদের দেশের উন্নতি হবে। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে শিল্প মনোবিজ্ঞানের একটা শাখা। তারপরে আমরা যে শাখাটা আলোচনা করছি তোমরা খেয়াল করো, সেটা হলো বিকাশ মনোবিজ্ঞান। বিকাশ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের এমন একটা শাখা, বিকাশ মনোবিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন আলোচনা সেই শাখার ভিতরে তোমরা পাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখন বিকাশ মনোবিজ্ঞানে আমাদের বিভিন্ন অভ্যন্তরীণ অবস্থা বা বিভিন্ন অভ্যন্তরীণ অবস্থার প্রস্ফুটিত হওয়া বা প্রকাশিত হওয়া, এরকম বিভিন্ন ঘটনাবলী আমরা বিকাশ মনোবিজ্ঞানের ভিতরে পাব। পৃথিবীতে বহু মানুষ জন্মগ্রহণ করেছে, কিন্তু সবার বিকাশ একরকম হয় না। বিকাশ বিভিন্ন প্রকার, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, মস্তিষ্কের বিকাশ, বিভিন্ন প্রকার বিকাশ হতে পারে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই বিভিন্ন বিকাশ যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে একটা মানুষ স্বাভাবিকভাবে গড়ে উঠতে পারে না। তাহলে আমরা একটা মানুষকে স্বাভাবিকভাবে গড়ে উঠতে গেলে আমরা বিকাশ মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান আমরা লক্ষ্য করতে পারি। বিকাশ মনোবিজ্ঞান তাহলে কি বলছে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ মনোবিজ্ঞান আমাদের গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় একটা শিশু যখন মাতৃগর্ভে অবস্থান করে, সেই শিশুর মাতৃগর্ভে গর্ভাবস্থা কালীন থেকে শুরু করে সেই শিশু তারপরে আতুরকাল, অর্থাৎ যখন সে মায়ের কোলে খুব ছোট অবস্থায় থাকে আতুরকাল, তারপরে শৈশবকাল, তারপরে বাল্যকাল, তারপরে বয়সন্ধিকাল, তারপরে কৈশোরকাল, যৌবনকাল এবং বার্ধক্য। এইভাবে একের পর এক মানুষের ভিতরে বিকাশ লাভ করে। এখন এই বিকাশ মনোবিজ্ঞানে আমরা বিকাশের ভিতরে যদি বিভিন্ন বয়সে মানুষের যদি ঠিক বিকাশ না হয়, বিভিন্ন বয়সে আমরা যে স্টেজগুলো ভাগ করলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ভিতরে অভ্যন্তরীণ পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো গর্ভ অবস্থায় হয়, আতুরকালে হয়, শৈশবকালে হয়, বাল্যকালে হয়, বয়সন্ধিকালে হয়, কৈশোরকালে হয়, যৌবনকালে হয়, বার্ধক্য পর্যন্ত আমাদের বিকাশ হয়। এখন যদি ঠিক যে বয়সে যে ধরনের বিকাশ হওয়া প্রয়োজন, ঠিক সেই বয়সে সেই ধরনের বিকাশ যদি না হয়, তাহলে যে বয়সে যে ধরনের বিকাশ হওয়া প্রয়োজন ঠিক সেই ধরনের বিকাশ যদি না হয়, তাহলে একটা মানুষ সুষ্ঠুভাবে গঠিত হতে পারে না। এরপরে আমরা আলোচনা করব শিশু মনোবিজ্ঞান। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিশু মনোবিজ্ঞান। তার নাম হলো শিশু মনোবিজ্ঞান। শিশু মনোবিজ্ঞান শিশু গর্ভাবস্থা থেকে শুরু করে যৌবন প্রাপ্তির পূর্ব পর্যন্ত সময় আমাদের শিশু আমরা ধরে থাকি। গর্ভাবস্থায় একটা শিশুর বিভিন্ন প্রকার পরিবর্তন, বিভিন্ন প্রকার কাজ মাতৃগর্ভে থাকাকালীন শিশুর ভিতরে হয়ে থাকে। শিশু এই গর্ভাবস্থা থেকে যৌন পরিপক্কতা অর্জনের পূর্ব পর্যন্ত সময়কে আমরা শিশু মনোবিজ্ঞানের ভিতরে আমরা আলোচ্য বিষয়ের ভিতরে পেয়ে থাকি। এর ভিতরে একটা শিশু ছোট্ট যখন জন্মগ্রহণ করলো, তখন তার পরিবার, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো তার ওই যৌবন প্রাপ্ততার পূর্ব পর্যন্ত এইগুলোর সাথে তাকে মিশতে হয়। এইসব বিষয়গুলো শিশু মনোবিজ্ঞানের বিষয়ের আওতাভুক্ত। অর্থাৎ পরিবার কিভাবে তার শিশুকে সাহায্য করবে, খেলার সাথে কিভাবে তাকে তৈরি করবে, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তাকে তৈরি করবে,
একটা শিশু থাকাকালীন এইগুলোর বিষয়াবলী, যেমন সমস্ত বিষয়াবলীগুলো শিক্ষা মনোবিজ্ঞানের এই শিশু মনোবিজ্ঞানের শাখার ভিতরে আমরা আলোচনা দেখতে পাই। এখন এরপরে আমরা যে মনোবিজ্ঞানের যে শাখাটা দেখতে পাই সেটা হচ্ছে সমাজ মনোবিজ্ঞান। সমাজ মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞানে আমরা মানুষ সামাজিক জীব, একা বসবাস করতে পারি না, সমাজবদ্ধভাবে আমাদের বসবাস করতে হয়। আমরা এই সমাজবদ্ধভাবে বসবাস করি কারণ আমরা সামাজিক জীব বলি। এখন আমরা এই সমাজে বসবাস করতে যেয়ে আমাদের বিভিন্ন প্রকার পরিস্থিতির সঙ্গে মেলতাল করতে হয়, অর্থাৎ সমাজে আমাদের সামাজিকরণ। আমি একা বসবাস করতে পারছি না, একেবারে মিলিয়ে সুন্দর করে সমাজের নিয়ম নীতিকে মেনে নিয়ে আমি যে বসবাস করতে শিখেছি, আমি যে সমাজের সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আমার পরিবার, আমার খেলার সাথী, আমার সব কিছু মিলিয়ে আমি যে সুন্দরভাবে শিখেছি, আমি আয়ত্ত করতে পেরে আমি সুন্দরভাবে আচরণ করছি মানুষের সঙ্গে, এই যে এগুলো আমি শিখছি, এইগুলো কিন্তু সামাজিক সমাজ মনোবিজ্ঞানের ভিতরে আলোচ্য বিষয়ের ভিতরে আমরা পড়তে পারবো। পূর্ব সংস্কার, অপরাধ দমন, জনমত সৃষ্টি, বিভিন্ন বিষয়াবলী সমাজ মনোবিজ্ঞানের ভিতরে তোমরা পাবে। এছাড়াও আরও যখন আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে বা বড় ক্লাসে আমরা বড় অধ্যায় যেগুলো যখন আমরা পড়াবো, তখন আমরা আরও বেশি পড়াতে পারবো। যেহেতু আমরা এখানে শুধু একটা শাখার সংক্ষিপ্ত আলোচনা করছি, এই জন্য আমাদের এখানে সংক্ষিপ্তভাবে আমরা বললাম যে সামাজিকরণ, পূর্ব সংস্কার, অপরাধ দমন, জনমত, এই ধরনের বিভিন্ন বিষয়াবলী সমাজ মনোবিজ্ঞানের ভিতরে, মনোবিজ্ঞানের শাখার ভিতরে তোমরা পাবে। অর্থাৎ তুমি সমাজের বিভিন্ন রীতিনীতি মেনে নিয়ে সুন্দরভাবে তৈরি হয়েছ বা সুন্দরভাবে গড়ে উঠতে পেরেছ, এটি হচ্ছে তোমার সামাজিকরণ। তারপরে মনোবিজ্ঞানের আরও একটা শাখা হচ্ছে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান। 9 নম্বর হলো শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান হচ্ছে আমাদের মনোবিজ্ঞানে বিভিন্ন প্রাণী নিয়ে আলোচনা করা হয়। তাই যে প্রাণী নিয়ে আলোচনা করা হয়, মানুষ ও প্রাণী অর্থাৎ জীব নিয়ে আলোচনা করা হয়। তা উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া জীবের একটা স্বাভাবিক ঘটনা। উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া জীবের একটা স্বাভাবিক ঘটনা। আর এই সাড়া দেওয়াকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। আর এই প্রতিক্রিয়ার ফলে সে একটা আচরণ করছে, আচরণের সঙ্গে জড়িত থাকছে শারীরবৃত্তীয় ভিত্তি। অর্থাৎ কোনো জীব যখন কোনো উদ্দীপক তার সামনে এসে হাজির হয় কিংবা তার সংস্পর্শে আসে, আমাদের বিভিন্ন প্রকার ইন্দ্রিয় আছে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় বলা হয়ে থাকে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরকম বিভিন্ন ইন্দ্রিয় আছে। এই যে 5টা ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের সংস্পর্শে যখন কোনো উদ্দীপক আসে, উদ্দীপকের প্রতি জীব বা প্রাণী সাড়া দিয়ে থাকে। এই সাড়া দেওয়ার পরে আমাদের ভিতরে একটা প্রতিক্রিয়া হয়, আর এই প্রতিক্রিয়া হচ্ছে আচরণ। প্রতিক্রিয়াটাই হচ্ছে আচরণ, আর আচরণের মূলে আছে শারীরিক ভিত্তি। অর্থাৎ এই যে আচরণটা করলাম, বাইরের যে আচরণটা করলাম, এই বাইরের আচরণটা করার পিছনে আমার ভিতরের কিছু কাজ করতে হয়েছে। আর ভিতরের যে কাজগুলো করেছে এগুলো শারীরিক ভিত্তির কারণেই ভিতরের ওই কাজগুলো করা সম্ভব হয়েছে। আমি একটা প্রাণীর প্রতি সাড়া দিলাম, আমি চোখে একটা জিনিস দেখলাম, দেখার পর আমি দেখলাম যে আমাকে হয়তো সামনে দিয়ে গাড়ি আসছে, আমি চোখে দেখলাম, তাহলে আমাকে পথটা ছেড়ে দিতে হবে। তা আমি যে সাড়া দিলাম মানে আমি পথটা ছেড়ে দিলাম। এই সাড়া দিতে গেলে চোখ শুধু দেখেই পথটাকে ছেড়ে দেয়নি, সাড়া দিতে গেলে এর যে প্রক্রিয়াটা আমার ভিতরে হয়েছে, হয়ে আমাকে পথটাকে ছাড়িয়ে আমি যে পথটাকে ছেড়ে দিয়েছি, এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এটা একটা শারীরবৃত্তীয় কাজের মাধ্যমে এটা হয়েছে। এই ধরনের বিভিন্ন বিষয়াবলী, জৈবিক ভিত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী, বিভিন্ন ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় সহ বিভিন্ন জৈবিক ভিত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী আমাদের শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানের ভিতরে আওতাভুক্ত। এরপরে আমরা মনোবিজ্ঞানের আরও একটা শাখা
নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে উপদেশ এবং নির্দেশনা। আমরা উপদেশ এবং নির্দেশনামূলক মনোবিজ্ঞান, উপদেশ এবং নির্দেশনা, এই উপদেশ এবং নির্দেশনা মনোবিজ্ঞানের আরো একটা শাখা। উপদেশ এবং নির্দেশনা মনোবিজ্ঞানে বলা হচ্ছে আমরা এই সমাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। উপদেশ এবং নির্দেশনামূলক মনোবিজ্ঞানে বলা হচ্ছে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কারো না কারোর কাছে যেতে হয়। এখন আমরা পূর্বে দেখতাম যে আমাদের বয়স্ক মানুষরাই বা আমাদের সমাজে এখনো আছে যে পরামর্শ দিয়ে থাকেন, এবং সেই পরামর্শ অনুযায়ী আমাদের কিছুটা হলেও সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য সম্ভব হয়। তাহলে আমরা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি, তখন সমাধানের প্রয়োজন হয়। আর এই সমাধান দেওয়ার জন্য এই উপদেশ এবং নির্দেশনামূলক মনোবিজ্ঞানের শাখা সৃষ্টি হয়েছে। এখানে আপনার আমাদের ব্যক্তিগত সমস্যা হতে পারে, পরিবারগত হতে পারে, গোষ্ঠীগত হতে পারে, বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হয়ে থাকে। এই জন্য আমাদের উপদেশ এবং নির্দেশনা মনোবিজ্ঞানের একটা শাখা করা হয়েছে। সেখানে আমাদের মনোবিজ্ঞানের অনেক যারা এ সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত, সে ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত লোকজন নিয়োগ দেওয়া আছে ডাক্তার হিসাবে। তাদের কাছে গেলে তারা পরামর্শ দানের মাধ্যমে যৌবন বয়সে, কৈশোর বয়সে, বিভিন্ন বয়সে আমরা যে বিভিন্ন প্রকার বাচ্চারা আমাদের গতিপথ হারিয়ে ফেলি বা আমাদের চলার পথ হারিয়ে ফেলি বা নিজেদের ইচ্ছা মতো চলি, এগুলো সব মোটামুটি অনেক সময় আমরা এত বেশি কিশোর সমাজ ধ্বংসের দিকে যায়, যেগুলো আমরা অনেক সময় তাদের বুঝিয়ে ভালো করার চেষ্টা করি এই ধরনের মানুষদের কাছে যেয়ে। আর সেটার জন্য একটা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন বা নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে দিয়ে উপদেশ নির্দেশনামূলক মনোবিজ্ঞানের একটা শাখা তৈরি হয়েছে। আর এই উপদেশ নির্দেশনামূলক মনোবিজ্ঞানের শাখার এই সৃষ্টির ফলে আমাদের সমাজের এই পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত কিংবা বিভিন্ন প্রকার সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। এরপরে মনোবিজ্ঞানের আরও একটা শাখা হচ্ছে প্রকৌশল মনোবিজ্ঞান। আরেকটা শাখা হলো প্রকৌশল মনোবিজ্ঞান। প্রকৌশল মনোবিজ্ঞান। প্রকৌশল মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং সাইডটা। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা সৃষ্টি হতে হতে এমন হয়েছে যে প্রকৌশল সাইডে মনোবিজ্ঞানের শাখা আলোচনা করছে। কেন আলোচনা করছে, কেন সৃষ্টি হয়েছে? যে মনোবিজ্ঞানে দেখা যাচ্ছে যে অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয়েছে, গবেষণা করতে গেলে অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয়, অনেক নকশার প্রয়োজন হয়, অনেক কিছু নিয়মকানুনের প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে নকশা বা যন্ত্রপাতি, বিশেষ করে যেগুলো প্রয়োজন এই যন্ত্রপাতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে প্রকৌশলীরা বা প্রকৌশল মনোবিজ্ঞান আমাদের মনোবিজ্ঞানকে, ঠিক যেমন পরীক্ষণ মনোবিজ্ঞান আমাদের মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে রূপলাভ করানোর পিছনে যেমন অবদান রেখেছিল, প্রকৌশল মনোবিজ্ঞানও ঠিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই প্রকৌশল মনোবিজ্ঞানে মানুষের কাজকে সুবিধা করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি, কাজ উপযোগী, বিভিন্ন নিয়ম উপযোগী বা কাজ উপযোগী বা যেমন কাজে যেমন যন্ত্রপাতি লাগে সেরকম বিভিন্ন যন্ত্রপাতি আমাদের এই প্রকৌশল মনোবিজ্ঞানে আলোচ্য বিষয়ের ভিতরে বা প্রকৌশল মনোবিজ্ঞানীরা আমাদের এই মনোবিজ্ঞানের ভিতরে সংযুক্ত করেছেন, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা মনোবিজ্ঞানের এই শাখা পাওয়ার ফলে আমাদের বিভিন্ন গবেষণা বা বিভিন্ন কাজকর্মে যে যন্ত্রপাতি লাগছে সেগুলো আমাদের কাজের সহযোগিতার জন্য মনোবিজ্ঞানের শাখাটা খুবই প্রয়োজন। এই প্রকৌশল মনোবিজ্ঞানের সৃষ্টি হয়েছিল আনুমানিক
দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় থেকেই মনোবিজ্ঞানের এই শাখাটা সৃষ্টি হয়েছে। প্রকৌশল মনোবিজ্ঞানের পরপরই আমরা আরও একটা মনোবিজ্ঞানের শাখা পেয়ে থাকি, সেটা হচ্ছে অস্বাভাবিক অস্বাভাবিক মনোবিজ্ঞান। অস্বাভাবিক মনোবিজ্ঞান। অস্বাভাবিক মনোবিজ্ঞানের আরো একটা শাখা। অস্বাভাবিক অর্থাৎ কেমন? তোমাদের কাছে যদি প্রশ্ন করি যে অস্বাভাবিক কথাটা কেমন, তাহলে কথা হচ্ছে আমরা স্বাভাবিক আর অস্বাভাবিক। স্বাভাবিক শব্দ হলো যেটা করাটা সঠিক, স্বাভাবিক কথাটা হলো যেটা করা সঠিক, আর অস্বাভাবিকটা হলো যেটা করাটা সঠিক না। এখন যেটা করলে সবাই সঠিক বলবে সেটা হচ্ছে স্বাভাবিক, আর যেটা করলে সবাই সঠিক বলবে না সেটা হচ্ছে অস্বাভাবিক। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। সেটা হলো যে কোনো আনন্দের সংবাদ শুনে কেউ যদি কেঁদে উঠতে পারে, সেটা হচ্ছে আবেগ আপ্লুত হয়ে, কিন্তু সেটা অনেক সময় আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক মতো যাচ্ছে। কিন্তু অনেক সময় দুঃখের সংবাদ শুনে যদি কেউ হেসে ওঠে তাহলে এটা কিন্তু অস্বাভাবিক। তাহলে দুঃখের সংবাদ শুনে যদি কেউ হেসে ওঠে তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক। তাহলে আমরা বুঝলাম যে মনোবিজ্ঞানের এমন একটা শাখা সৃষ্টি হয়েছে অস্বাভাবিক মনোবিজ্ঞান, যেখানে দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত আচরণগুলো করলে স্বাভাবিক হয় তা না করে আমরা কিছু কিছু আচরণ করি অস্বাভাবিক। এ ধরনের মানুষকে আমরা মানসিক রোগগ্রস্ত বলে থাকি। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে অস্বাভাবিক মনোবিজ্ঞানের ক্ষেত্রে আলোচ্য বিষয় আলোচনা হয়ে থাকে। এই মনোবিজ্ঞানের এই শাখাকে বলা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞানকে বলা হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি। এই অস্বাভাবিক মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়ের ভিতরে আমরা অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক মানুষের কর্মকাণ্ড, বিভিন্ন কিছু নিয়ে আমাদের মনোবিজ্ঞানের এই শাখার ভিতরে আলোচনা হয়ে থাকে। যাই হোক শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মনোবিজ্ঞানের শাখা নিয়ে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। শাখাগুলোর ভিতরে তোমরা মোটামুটি এখান থেকে সাধারণ মনোবিজ্ঞান, পরীক্ষা মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, বিকাশ মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, শারীরিক মনোবিজ্ঞান, উপদেশ এবং নির্দেশনামূলক মনোবিজ্ঞান, প্রকৌশলী মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান, এরকম অনেকগুলো শাখা সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেলে। তার মানে তোমাদের বুঝতে সুবিধা হলো যে মনোবিজ্ঞান আসলে কতটা বিস্তার লাভ করে আছে, শাখা মানে কতটা ছড়িয়ে আছে, এই নিয়ে আমরা তোমাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা আমার ক্লাস দেখছো, আগামী ক্লাসগুলো দেখবা। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, মনোবিজ্ঞান ক্লাসে সবাই অংশগ্রহণ করো। মুন্সিগঞ্জ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই অনলাইন ক্লাস সমাপ্ত করছি।